হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ বহুত দিন পর আবার আপনাদের সামনে হাজির হলাম। বিগত বেশ কিছুদিন ধরে আমি আপনাদের জন্য ভিডিও বানাতে পারিনি, তার জন্য ক্ষমা চাইছি। অ্যাকচুয়ালি শরীরও ভালো হচ্ছিল না, অত নিজের গলার প্রবলেম হচ্ছিল। তো বেশ কয়েকদিন ধরে গলার প্রবলেমের জন্য নিজের সাউন্ড সিস্টেম যেটা হয় সেটাই ঠিক মতন কাজ করছিল না। তো তাই আপনাদের জন্য অত ভিডিও বানাতে পারিনি, এখনও সম্পূর্ণভাবে ঠিক হয়নি। তো আশা করি কয়েকদিনের ভিতরে শরীর ঠিক হয়ে যাবে একদম। আর ঠিক হয়ে গেলে আপনাদের জন্য বেশ নতুন কিছু অনেকগুলো ভিডিও, আপনাদের এক্সামও আসছে, তো এক্সামের আগে আমি অনেকগুলো ভিডিও বানাতে পারবো, আই হোপ সো তোমাদের আজকে আমি হাজির হলাম। তোমাদের দেখো, ফুলের বিবাহ পার্টটি যেটা ছিল সেটা আমি একটা পার্ট করেছিলাম। আজকে আমি তোমাদের সঙ্গে সেই চ্যাপ্টারটার সেকেন্ড পার্টটা ডিসকাস করব, ঠিক আছে? তো দেখো, পার্ট ওয়ানের মধ্যে আমরা কি শিখেছিলাম, যে লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নসিবাবুর বাগানে বসে আছে এবং বসে বসে তিনি কী করছে, তোমার ফুলের বিবাহ দেখছে। আমি তোমাদেরকে সেটা বুঝিয়েছিলাম। দেন বিয়ে ঠিক হয়েছিল কখন? পয়লা বৈশাখে। বিয়ের পাত্রপাত্রী কী ছিল? পাত্র ছিল গোলাপ ফুল এবং পাত্রী ছিল তোমার মল্লিকা ফুল, ঠিক আছে? তো মেন জিনিসটা আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম যে তোমার এখানে ফুলের বিবাহের মাধ্যমে লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অ্যাকচুয়ালি বাঙালি সমাজে যে বিবাহের প্রচলিত রীতিনীতি আছে, ঠিক আছে, তার সেই জিনিসটাকে বোঝানোর চেষ্টা করেছে, দ্যাট ইজ হাস্য কৌতুকের মাধ্যমে, ঠিক আছে? তো আমি তোমাদেরকে পেজ 42 ফার্স্ট প্যারাগ্রাফটা পর্যন্ত বুঝিয়েছিলাম, যেখানে তোমার মানে কাহিনী এসে যে তোমার মল্লিকা ফুলের বাবা তার কন্যা, দ্যাট ইজ মল্লিকা ফুলের বিবাহের জন্য পাত্র খুঁজছিলেন, ঠিক আছে? তখন কীভাবে তোমার ভ্রমরের আগমন ঘটে এবং ভ্রমর এসে কীভাবে বিয়ের কথা ঠিক করে এবং কীভাবে সেই জন্য মানে তোমার কন্যার মুখ দেখার জন্য বাইশও করে, ঠিক আছে, পাত্রীর মুখ দেখার জন্য। দেন তোমার মেয়ের বাবার থেকে সেই ঘটকালি করার জন্য টাকা চায়, ঠিক আছে, বা মধু হিসাবে মধু চায়, তোমার টাকা না অ্যাকচুয়ালি মধু চায়। দেন তোমার পাত্র মানে পাত্রীর পক্ষের থেকে ঠিক করে তোমার গোলাপ ফুলের কাছে চলে যায়, সেই বিষয় না, দ্যাট ইজ পাত্র পাত্রীদেরকে মেলানোর কাজ করে কে এখানে? স্পেশালি তোমার ভ্রমর এখানে বলেছে, মানে চ্যাপ্টারে। তো চ্যাপ্টারে ভ্রমরের কথা বলেছে, কিন্তু তোমরা তো জানোই ভ্রমর তো না অ্যাকচুয়ালি, সেখানে ভ্রমররূপী দ্যাট ইজ মানুষের রূপী যে ঘটক আছে তার তুলনা করেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কার মাধ্যমে? ভ্রমরের মাধ্যমে। তো আজকে সেখানেই আমরা পড়েছিলাম লাস্ট পার্টের মধ্যে যে কীভাবে তোমার ভ্রমর মল্লিকা ফুলের বাবার সঙ্গে কথা বলার পর, কথা ঠিক করার পর, বায়না করার পর তোমার গোলাপ ফুলের কাছে চলে যায় কথা বলতে, দ্যাট ইজ পাত্রর কাছে চলে যায় কথা বলতে। তো তখন যখন পাত্র কাছে যায়, পাত্র তখন কী করছিল সেটা বলেছে তোমার চ্যাপ্টারের মধ্যে, যে বাগানের মধ্যে গোলাপ ফুল বাতাসের সঙ্গে হেলে দুলে খেলা করছিল এবং সে পাত্রীর বিষয়ে জানতে চায়, যেটা সাধারণ কথা তোমরা জানো, আমাদের সমাজের মধ্যে যখন বিয়ে ফিক্স হয় পাত্রীর বিষয়ে জানতে চায়। তার যখনই বিয়ের কথা ফিক্স হয় অল্প একটু জানোই তো কী হয়, সবার মনে লাড্ডু ফুটে, আমি সেটা আগেই বলেছিলাম তোমাদেরকে। তো আজকে আমি সেকেন্ড পার্টটা আপনাদের সঙ্গে ডিসকাস করতে যাচ্ছি। সো দেখো, সেকেন্ড পার্টে এখানে বিয়ে ফিক্স হয়ে গিয়েছে। যেরকম বিয়ে ফিক্স হয়ে যায় আমাদের সমাজের মধ্যে, ঠিক তেমনই এখানে ফুলের বিবাহ ঠিক হয়ে গিয়েছে, ফিক্স হয়েছে। আর বিবাহটা ফিক্স কখন হয়েছে বলছে? গোধূলি লগ্ন। দেখো, লগ্ন কোথায় কখন লাগেছে? লগ্নটা তোমার বিবাহের লগ্ন হলো গোধূলি, দ্যাট মিনস সন্ধ্যার দিকে বলতে পারো, ঠিক আছে, সন্ধ্যার সময়। তো এখন আমাদের বিবাহে যে মনুষ্য সমাজের বিবাহের কথা যদি বলি, সেখানেও কি হয় ভালো মতনই জানো, তোমার লগ্ন থাকে, সেই লগ্নের মধ্যে বিয়ের দিকে বসতে হয়, ঠিক আছে, না ছাড়া পরে ঝামেলা হয়, অনেক কিছু হয়। তো তোমার ঠিক তেমনই গোলাপলাল গঙ্গোপাধ্যায়ের বিবাহের লগ্ন ফিক্স হয় বিকালে। এখন যখন বিবাহের লগ্ন ফিক্স হলো, এখন তোমার বররা যাবে। আমাদের নিয়ম কি, সমাজের নিয়ম কি, আমাদের যেহেতু পিতৃপুরুষ সমাজ, তো সেখানে কি হয়, পুরুষরা মহিলাদের ঘরে যায়, ঠিক আছে, কাকে বিয়ে করতে? মহিলাকে বিয়ে করতে বা মেয়েকে বিয়ে করতে। তো এখানে দ্যাট ইজ বরযাত্রীর কথা বলছে আমি, অ্যাকচুয়ালি আই মিন টু সে অ্যাবাউট বরযাত্রী। তো
গোধূলি লগ্ন ফিক্স হয়ে গিয়েছে, এখন বরযাত্রী যাওয়ার জন্য সবাই তৈরি হচ্ছে, রেডি হচ্ছে যে বরযাত্রী যাবে। তো এখানে সেটাই বলেছে, দেখো বরযাত্রীর বর্ণনা অল্প দিয়েছেন তিনি, বরযাত্রীর মধ্যে কে কে ছিল সেটা বিষয়ে। তো গোধূলি লগ্ন উপস্থিত গোলাপ বিবাহের যাত্রার উদ্যোগ করিতে লাগিলেন। তো এখানে বলছে গোলাপ, তারই তো বিয়ে, সে যদি বিয়ের জন্য প্রস্তুত না হয় আর কী হবে। তো গোলাপ বিবাহের যাত্রার জন্য প্রস্তুত হতে আরম্ভ করেছে, ঠিক আছে। উচ্চিরঙ্গা, ঠিক আছে, উচ্চিঙ্গরা নহবত বাজাইতে আরম্ভ করিল। তো এখানে দেখো নহবত মানে কি, তোমার বাজনা। উচ্চিরঙ্গা মানে এখানে ফড়িং যে থাকে, ঠিক আছে, ফড়িংয়ের কথা বলেছে। দেন মৌমাছি কি নিয়েছে, তোমার সানাইয়ের বায়না। উচ্চিরঙ্গ মানে তোমার এলো দেখো নহবত একটা হলো তোমার ইনস্ট্রুমেন্ট বলতে পারো, ঠিক আছে, বাদক বলতে পারো, যেটা হলো আমাদের বিয়েতে স্পেশালি বাজানো হয়, ঠিক আছে। তো মৌমাছি এখানে বায়না নিয়েছে কিসের, সানাই বাজাবে, ঠিক আছে। সানাই বাজানোর বায়না কার নিয়েছে, যেরকম আমাদের বিয়ের মধ্যে হয়, মনুষ্য সমাজে বিয়ের মধ্যে হয় না, ঢোল নাগারা এসব বাজানো হয়, ঠিক আছে। দেন তোমার আরও তোমার যেটা বললাম হলো তোমার সে সানাই বায়না বাজানো হয়। তো মৌমাছি বায়না নিয়েছে কিসের, তোমার ও বাজাবে সানাই, আর উচ্চিরঙ্গরা যারা আছে তারা নহবত বাজাবে বলছে। তো কিন্তু রাতকানা বলিয়া, এখন দেখো আমাদের সমাজে যখন বিয়ের পরিস্থিতির সৃষ্টি হয় না, সিচুয়েশনটা ক্রিয়েট হয় আমাদের সমাজে বা মনুষ্য সমাজে, ঠিক আছে, বিয়ের কথা উঠলে সেখানে অনেক ঝামেলাও হয়, প্রবলেমও দেখা দেয়, ঠিক আছে। প্র্যাকটিক্যালিটা হয়, বিয়ের কথা যখনই আসে তখন এগুলো জিনিস দেখা যায়। তো তোমার ফুলের বিবাহের মধ্যে কি ঝামেলা দেখা গিয়েছে, যে দেখো মৌমাছি সানাইয়ের জন্য বায়না করেছে, কিন্তু সে রাতকানা, আর বরযাত্রী যাবে তোমার সন্ধ্যার দিকে, অন্ধকার। তো অন্ধকার হওয়ার জন্য মৌমাছি কি করলো, বরযাত্রীর সঙ্গে জুড়তে পারলো না, অর্থাৎ সানাইয়ের যে বায়না নিয়েছিল সে বরযাত্রীর সময় বায়না বাজাতে আসতে পারলো না, বা বরের সঙ্গে যাত্রা করতে পারলো না। তো এরকম হয়, তোমরা প্র্যাকটিক্যালি দেখবে অনেক সময় কি হয়, বরযাত্রী যাওয়ার সময় অনেক ঝামেলা হয়, অনেক সময় গাড়ির মধ্যে প্রবলেম হয়, কিংবা তোমার নর্মালি দেখো আমি যেটা বলছি প্র্যাকটিক্যালি যদি এক্সাম্পল বলি, আমরা অনেকজন লোককে বরযাত্রীর জন্য আমন্ত্রণ করি, কিছু কিছু লোক আসে, কিছু কিছু লোক আসে না। তোমরা যদি প্র্যাকটিক্যালি তোমাদের ঘরে যদি কারো ঘরে বিবাহের পরিস্থিতির সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, আমরা অনেকজনকে বরযাত্রীর জন্য ইনভাইট করা হয়, কাউকে ইনভাইট করা হয় না, মন কালাকালি এগুলো চলতেই থাকে, ঠিক আছে। তোমার প্রোগ্রামের কথা দেখতে লাগে, পুরো সব কিছু অ্যারেঞ্জমেন্টের বিষয় দেখতে লাগে, কোথায় না কোথায় কিছু কম থাকে, ঠিক আছে, কমই থেকে যায়। তো ওরকম ঝামেলা আমাদের সমাজের মধ্যে তো হয়। তো এখানে ফুলের বিবাহের মাধ্যমে সেই ঝামেলার একটা ছোট্ট পার্ট বঙ্কিমচন্দ্র দেখানোর চেষ্টা করেছে, যে মৌমাছি তোমার বিয়ের জন্য সানাই বাজাবে, তার জন্য বায়না করেছে, কিন্তু বায়না করার পরও সে বাজনা বাজাতে আসতে পারলো না, ঠিক আছে। তো এগুলো জিনিস দেখো, রিসেন্টলি আমি একটা এক্সাম্পল দিই, তোমার একজনের বিয়ে ফিক্স হয়ে গেছে, মণ্ডপের কথার জন্য টাকা সব কিছু বায়না করা হয়ে গিয়েছে, ঠিক আছে, কিন্তু বিয়ের কয়েকদিন আগে বলে কি সে মণ্ডপ মানে যে হলো প্যান্ডেলটা সাজাবে, সে বলছে কি সে সাজাতে আসতে পারবে না। তো এরকম সিচুয়েশন হয়। তো ওগুলোর সঙ্গে মানে বিবাহের মধ্যে যে ঝুট ঝামেলাটা থাকে, যে সমস্যাটা থাকে, এখানে সেই কথাটা বোঝানোর জন্য বঙ্কিমচন্দ্র এগুলো কথা বলছেন, ঠিক আছে। তো গেল রাতকানা বলে আসতে পারলো না মৌমাছি। তারপরে খাদ্যোত্তরা ঝাড় ধরিল, আকাশের তারাবাজি হইতে লাগিল, ঠিক আছে। তো খাদ্যোত্তরা মানে কি হলো, তোমার জোনাকি। তো দেখো অন্ধকার রাতের সঙ্গে তো তোমার গাড়ি নর্মালি আমাদের বিয়ের ক্ষেত্রে কী হয়, গাড়ি সারি থাকে, লাইট সাইড থাকে, হ্যান থাকে। তো এখানে খাদ্যোত্তরা মানে জোনাকিরা কী হলো, তোমার ঝাড় ধরলো, মানে লাইটের ব্যবস্থা জোনাকিরা করলো, এবং আকাশের তারাবাজি হইতে লাগিল। তারাবাজি মানে দেখো এখানে তারাবাজির কথা বলতে কি হয়, তারাবাজি তো সেই সময়ের কথা বলছে। তো আমাদের বিবাহের ক্ষেত্রে যখন বরযাত্রী যাওয়া আরম্ভ করে, বা বরযাত্রী যখন গেটের সামনে যায়, তখন কি ফাটাই আমরা, বোম ফাটাই, তারাবাজি। তো এখানেও তিনি তারাবাজির উদাহরণ দিয়েছে কি সুন্দরভাবে, বলছে আকাশে তারাবাজি হইতে লাগিল। তো জোনাকির সঙ্গে সঙ্গে যদি তোমরা দেখো রাতের মধ্যে, ঠিক আছে, কিছু কিছু পোকা থাকে না, ঝিঝি পোকা নাকি বলে এটা অ্যাকচুয়ালি,
আমার পোকাটার নামটা মনে আসছে না, যেটা লাইট অফ হয় অন হয়, লাইট অফ হয় অন হয়, তো সেটার কথা বলছে। আকাশের মধ্যে তোমার লাইটিং জোনাকি দিচ্ছে, সঙ্গে কী করছে, আকাশে তারাবাজি হচ্ছে, মানে ওই পোকাগুলো সঙ্গে তোমার চলছে রাত্রের সন্ধ্যার দিকে, ঠিক আছে, অন্ধকারের মধ্যে। তো সেটাই এখানে বলছে তারাবাজি হচ্ছে। সঙ্গে কোকিল আগে আগে ফুকরাইতে লাগিল। কোকিল আগে আগে ফুকরাইতে লাগিল মানে কোকিল ডাকতে শুরু করলো। একটা থাকে না নাকি বিয়ের বাজনা, যেরকম গান সান, এক্সাম্পল আমি যদি বলি, আমাদের বর্তমান হয় বিয়ের সময় অনেক গান হয়, ঠিক আছে। তো এখানে সেটাই বলছে তোমার, কোকিল সংবাদ প্রবাহ করছে যে বর আসছে বর আসছে, সেই সংবাদটা প্রবাহ করার দায়িত্ব কোকিল নিয়েছে, ঠিক আছে। অনেক বরযাত্র চলিল, ঠিক আছে, অনেক বরযাত্র কী হলো, বরের সঙ্গে চললো। স্বয়ং রাজকুমার স্থলপদ্ম দিবাবসনে অসুস্থকর বলিয়া আসিতে পাইলেন না। এখন দেখো, আমি যেটা অল্প আগে বললাম, আমরা অনেকজনকে তো আমরা আমন্ত্রণ করি যে তোমরা আমাদের সঙ্গে বরযাত্রী যাবে, দেখা যায় আমন্ত্রণ করা হয়েছে 50 জনকে, লাস্ট ফিনিশিং দেখা যায় কি বরযাত্রী হয়েছে 20 জন 25 জন। কেন? এটাই তো বলে না ভাই, দেখো মনুষ্য খুবই কমপ্লেক্স প্রাণী, খুবই জটিল প্রাণী। আমাদেরকে সব সময় বিবাহের মতন একটা যখন সামাজিক প্রোগ্রাম হয়, তখন সবাইকে মানিয়ে চলতে লাগে। অনেকজনের অনেক সমস্যা থাকে, ওরা আসতে পারে না, কারো ভাই হ্যাঁ, যেটা আমি বললাম, অনেক সময় কি অনেক ধরনের প্রবলেম থাকে। যখন আমরা বরযাত্রীর জন্য ডেকেছি, হয়তো সেই লোকের অন্য কোনো কাজ আছে বা অন্য কোনো প্রবলেম আছে, ঝামেলা আছে, কিংবা পারিবারিক ঝামেলাও থাকতে পারে, তার জন্য আসে না, হ্যান ত্যান, তো বিভিন্ন ধরনের কারণ হতে পারে, ঠিক আছে। তো এখানে বলছে কি তোমার রাজকুমার স্থলপদ্মকে নিমন্ত্রণ করা হয়েছিল যে বরযাত্রী যাবে বলে, কিন্তু যাত্রা পথে কি হলো, মানে তিনি বরযাত্রী যাওয়ার আগে তার কি হলো, শরীর খারাপ করলো, আর তিনি সেই বরযাত্রীর সঙ্গী হতে পারলো না, পাঠ হতে পারলো না, সেটা বলছে। তারপরে কিন্তু জবা গোষ্ঠী শ্বেত জবা, রক্ত জবা, জরজ জবা প্রভৃতি বংশের সব অংশে আসিয়াছিল। তো এখানে জবা গোষ্ঠী বলছে। তো দেখো, যেটা আমি বললাম, আমরা অনেকজনকে ইনভাইট করি, কেউ হয়তো আসতে পারে না, আর কাউকে যদি ইনভাইট করি, তাহলে ওরা কী করে, সবাই সব অংশ বা পরিবার সহ সেখানে আসে। এটা তো দেখা যায় সাধারণত, কাউকে ইনভাইট করেছি, কেউ আসতে পারলো না, আর কাউকে ইনভাইট করেছি, তারা সবাই সব অংশে আসে। তো এখানে জবা গোষ্ঠী যেটা ছিল, তার জবার মধ্যে শ্বেত জবা বলো, রক্ত জবা বলো, তোমার জরজ জবা বলো, সবাই সেই বরযাত্রীর মধ্যে পাঠ হয়েছিল বা বরযাত্রীর সঙ্গে গিয়েছিল। দেন কৌরবীদের দল সেকেলে রাজাদিগের মতো বড় উচ্চ ডালে চড়িয়া আসিয়া উপস্থিত হয়েছে। তখন কৌরবীর দল যেটা বলছে, কিছু কিছু লোক আছে দেখবা ঠাট বাট ভাই উপরে থাকে, ঠিক আছে, একেবারে ঠাট বাট হিরো বনে আসে, যে মনে আসে না নাকি, নবাব পুত্র লাইক দিস, নবাব পুত্র বা নবাব নন্দিনী টাইপ কাইন্ড অফ, ঠিক, যারা একেবারে সেজে গুজে আসে, হিরোইন টাইপ লাগে দেখতে, বিয়ের মধ্যে মানে লাইক ওরাই আকর্ষণ, ঠিক আছে। তো তাদের কথা এখানে বলা হয়েছে অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো কৌরবীর দল কি বলছে তোমার, কৌরবীদের দল সেকেলে রাজাদিগের মতো বড় উচ্চ ডালে চড়িয়া আসিয়া উপস্থিত হইল। সেউতি নিতবর হইবে দাঁড়াইল, সেউতি নিতবর হইব বলিয়া সাজিয়া আসি দুলিয়াতে লাগিল। এখন দেখো, বাঙালি সমাজে যদি ভালো মতন জানো, যে বরের সঙ্গে কেউ যায়, বরের সঙ্গে সবসময় থাকে, যে ঠিক আছে, যে বরকে নিয়ে যায়, তো এখানে বলছে সেউতি তোমার নিতবর হবে, বরের সঙ্গে থাকবে, তার জন্য সে সেজে গুজে আসলো। আর বরের সঙ্গে থাকলে অল্পই জানেই যে সেদিন স্পেশালি বিবাহের দিনে যে বরের সঙ্গে থাকে, তার অল্প মান সম্মানটা বেশি করা হয়, জানো এটা, ঠিক আছে। তো সে হলো এসে অল্প দুলিতে লাগলো। দেন গরদের জোর পড়িয়া চাপা আসিয়া দাঁড়াইল, গরদের জোর পড়িয়া চাপা আসিয়া দাঁড়াইল, বেটা ব্র্যান্ডি টানিয়া আসিয়াছিল। দেখো কি এক্সাম্পল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের, গরদের জোর পড়িয়া চাপা আসিয়া দাঁড়াইল, বেটা ব্র্যান্ডি টানিয়া আসিয়াছিল। এখন যদি প্র্যাকটিক্যাল এক্সাম্পলে আমি তোমাদেরকে দেই, আজকাল যে কোনো বিবাহেতেই যাওয়া হোক, করেঙ্গে দারু পার্টি হাম, এটা হয়,
বরের সঙ্গে বরযাত্রীর সঙ্গে কিছু কিছু ফ্রেন্ড থাকে, ঠিক আছে, যারা মদ সদ খেয়ে আসে বা ড্রিঙ্ক করে। তো এখানে সেটাই বলেছে যে বরযাত্রীর মধ্যে দেখো চাপা ফুলের গন্ধটা কিন্তু একটু খারাপ, উগ্র টাইপ, আমরা সহ্য করতে পারি না। তো এখানে চাপা ফুলের সঙ্গে সেই সকল ব্যক্তিদের তুলনা করেছেন তিনি যারা বিবাহ বরযাত্রীতে বা বিবাহের কাজের মধ্যে তোমার স্পেশালি ড্রিঙ্কসিং করে, তাদের কথা বলা হয়েছে। তো জাস্ট থিঙ্ক, তো কেমন ইমাজিনেশন থাকতে পারে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অ্যাট দ্যাট টাইম, তিনি এগুলো কথা ভেবেছেন। ক্লিয়ার? তো এগুলো বলছে বেটা ব্র্যান্ডি টানিয়ে আসিয়াছিলেন, উগ্র গন্ধ ছুটিতে লাগিল, ঠিক আছে, উগ্র গন্ধ ছুটিতে লাগিল। তো সেটার কথা বলা হয়েছে। হয়তো একটা এক্সাম্পল এটা হতে পারে, আর একটা না, ওটাও বলা যাবে না, বিকজ পারফিউম পরে বিয়েতে সবাই মোস্ট অফ দ্য টাইম পারফিউম পরে আসে, কিন্তু সেই কথা বলা হয় না, সেটা সহ্য করা যায়, কিন্তু যে ড্রিঙ্ক করে আসে সেই গন্ধটা সহ্য করা যায় না, সাধারণ লোক সেই গন্ধটাকে সহ্য করতে পারে না। তো এখানে সেটাই মোস্ট প্রবাবলি যে বিবাহ হলে কী হয়, বরযাত্রীর লোক বলো ইয়া কন্যা জাতির থেকে লোক আসে, অনেক লোক কি আসে তোমার, বা কন্যার লোক পক্ষের লোক বলো, কিছু কিছু লোক আছে যারা ড্রিঙ্ক করে, তো তাদের কথা এখানে বলা হয়েছে, ঠিক আছে। দেন গন্ধরাজের বড় বাহার দিয়া দলে দলিয়ে আসিয়া গন্ধ বিলাইয়া দেশে মাতাইতে লাগিল। তো এখানে গন্ধরাজের কথা বলছে, ঠিক আছে। এই তো গন্ধরাজের কথা আসলো মানে কি, যেটা আমি বললাম, বিবাহের মধ্যে যেহেতু সাজুগুজু করে আসে না অনেক লোক, সেজেগুজে আসে, তো সেজেগুজে আসলে কি হয়, অনেক পারফিউমও লাগানো হয়, সুগন্ধ চারিদিকে ছড়িয়ে দেয়, যেখানে যায় সেখানে সুগন্ধ ছড়িয়ে দেয়। তো এখানে সেটার কথা বলেছে। তো গন্ধরাজেরা বড় বাহার দিয়া দলে দলে আসিয়া গন্ধ বিলাইয়া দেশ মাতাইতে লাগিল, অশোক নেশায় লাল হইয়া আসিয়া উপস্থিত। এই যে দেখো বরযাত্রীর কথা বলছে আবার, যে অলরেডি নেশায়, ঠিক আছে। অশোক ফুলে কী হলো তোমার অ্যাকচুয়ালি এখানে তিনি বঙ্কিমচন্দ্র যেভাবে বর্ণনাটা দিয়েছে, এটা দ্ব্যর্থবাক্য বলতে পারো। অশোক ফুলের পিছনে অশোক ফুল যেটা আছে তোমার লাল হয়, ঠিক আছে। তো বরযাত্রীর মধ্যে অশোক ফুল ছিল। তো এখানে বলছে কিছু কিছু ব্যক্তি আছে যারা নেশা করে টোল থাকে, একেবারে মানে তোমার বলতে গেলে নেশায় তাদের চোখ একবারে উগ্র টাইপ হয়ে যায়, লাল, সেটা এখানে বলছে। অশোক নেশায় লাল হইয়া উপস্থিত, সঙ্গে একপাল পিঁপড়া মশে হইয়া আসিয়াছে। তো অশোক নেশায় লাল হইয়া আসিয়া উপস্থিত হইয়াছে, সঙ্গে এক দল, দ্যাট ইজ এক পাল পিঁপড়া মশায়েব হইয়া আসিয়াছে। তাহাদের গুণের সম্বন্ধ নাই, কিন্তু দাঁতের জ্বালা বড়, কোনো বিবাহে না এরূপ বরযাত্র জোটে, আর কোনো বিবাহে না তাহার হুল ফুটাইয়া বিবাদ বাধায়। তার মানে এখানে পিঁপড়ার কথা বলা হয়েছে, মশায়ে। পিঁপড়ারা কামড় দিলে কেমন লাগে, একেবারে জ্বলে পড়ে ওঠে না শরীরটা। তো এখানে বরযাত্রীর মধ্যে পিঁপড়ার কথা বলা হয়েছে কেন? দেখো বরযাত্রীর মধ্যে অনেক বিভিন্ন স্বভাবের লোক এসে উপস্থিত হয়। কিছু কিছু লোকের কাম আছে কি জানো তো, আমাদের বাঙালি সমাজের মধ্যেই বলি, ওদের কাজই হলো কি বিবাদের মধ্যে তোমার বাগড়া দেওয়া, কীভাবে ঝগড়ার সৃষ্টি করবে, কীভাবে ঝামেলার সৃষ্টি করবে, তাদের কাজ হলো সেটা। তো এইখানে সেই বরযাত্রীদের মধ্যে হোক বা আমাদের বাঙালি সমাজে যে বিবাহের কাজ হয়, সেখানেও এরকম লোকের পরিচয় পাওয়া যায়, দেখা যায়, যারা সবসময় নেগেটিভ কমেন্টই করতে ভালোবাসে, পজিটিভ কমেন্ট কিছুই করে না। তো এখানে সেই সকল ব্যক্তিদের তুলনা তিনি পিঁপড়ার সঙ্গে বা মোসাহেবের সঙ্গে তুলনা করেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঠিক আছে। দেন করুবুক কুটোজ প্রভৃতি আরও অনেক বরযাত্র আসিয়াছিলেন, ঘটক মহাশয়ের কাছে তাদের পরিচয় শুনিবেন, ঠিক আছে। তো তোমার এখানে বলছে ঘটক যে থাকে, কুরুবক কুটুজ প্রভৃতি আরও অনেক বরযাত্র আসিয়াছিলেন, ঘটক মহাশয়ের কাছে তাদের পরিচয় শুনিবেন, সর্বত্রই তিনি যাতায়াত করেন এবং কিছু কিছু মধু পাইয়া থাকেন। দেখো এখানে যেটা বলা হয়েছে, কুটোজ কথাটা যে বলা হয়েছে, কুরবুক বা কুটোজ প্রভৃতি আরও অনেক বরযাত্র আসিয়াছিলেন, এখানে এত ডিপ থট থাকতে পারে করো। দেখো অ্যাকচুয়ালি তোমার কুটোজ হলো মল্লিকা ফুলেরই একটা জাত, ঠিক আছে, তাদেরই বংশের কোনো একটা ইস্যু হয়। তো তোমরা যদি বরযাত্রীর ক্ষেত্রে দেখো,
তোমরা ভালো মতন জানো যে কন্যা পক্ষের থেকে কী আসে, কাউকে পাঠিয়ে দেওয়া হয় বরকে নেওয়ার জন্য। তো এখানে তার কথা বলেছে, তো তাদেরই কথা বলেছেন লেখক তোমার পুরোত মশাই না, পুরোত না, ঘটক মশাইয়ের থেকে জেনে নিতে। তো এরকম ইমাজিনারি থট, এরকম কম্পারিজন অসাধারণ, কী আর বলবো। দেন আমারও নিমন্ত্রণ ছিল, আমিও গেলাম। সঙ্গে কার নিমন্ত্রণ ছিল, তো সরি একটা লাইন আমি স্কিপ করলাম। তো বলছেন যে কুর্বক কুটুজ প্রভৃতি আরও অনেক বরযাত্র আসিয়াছিলেন। ঘটক মহাশয়ের কাছে তাদের পরিচয় শুনে নেবেন, ঠিক আছে? কারণ ঘটক মহারাজ তো সব জায়গায় যাওয়া আসা করে, আর সব ক্ষেত্র থেকে তিনি একটু মধু পেয়ে থাকেন, সেটাই এখানে লেখক বলেছেন। যেটা ঘটকের কাজ হয় নর্মালি, বানবন জানো, পাড়া প্রতিবেশী সব জায়গার খবর ওরাই রাখেন, ঠিক আছে? তো তার থেকে জেনে নেওয়ার কথাটাই বলেছেন। তো লেখক তারপর বলল আমারও নিমন্ত্রণ ছিল, তার মানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলছে তাকেও নিমন্ত্রণ করা হয়েছিল, তো তিনিও সেই বিবাহের যাত্রার মধ্যে গেল। নাও দেখি বরপক্ষের বড় বিপদ। যখন বঙ্কিমচন্দ্র গেল, দেখলো কি বরপক্ষের বহুতই বড় একটা বিপদ। এই তো বিপদ এসে বলছে। বিপদ কোথায় আসলো? বিপদটা আসলো কোথায়? আমি দেখো এখনের সময়ের কথা যদি বলি, গাড়ি সারি নিয়ে যাওয়া হয়। আগের ক্ষেত্রেও অনেক লোকে গাড়িতে যেত, হ্যান ত্যান যেত। তো হুম করিয়া অনেক মর্দানি করিয়াছিলেন, কিন্তু কাজের সময় কোথায় লুকাইলেন। তো এখানে দেখো আমি প্র্যাকটিক্যালের সঙ্গে আমি এরপর কানেকশন করছি। তখন তো ভাই অনেক বাহাদুরি করছিলে, কিন্তু কাজের সময় যখন আসলো তখন তো তুমি নাই, কেহ খুঁজিয়া পায় না। এখানে ফুলের বিবাহ করা হয়েছে, তার মানে বরযাত্রীকে নিয়ে যাওয়ার জন্য কথা হয়েছিল কার সঙ্গে ফিক্স? বাতাসের সঙ্গে। তো সিমিলারলি আমাদের ক্ষেত্রে, আমাদের সমাজের মধ্যে যখন আমরা বরযাত্রী যাওয়ার কথা বলি, তখন বলা হয় আমাদের গাড়ি ঘোড়ার ব্যবস্থা। তো যখন গাড়ি ঘোড়ার ব্যবস্থার কথা কওয়া হয়, তখন দেখা যায় কি অনেক সময় গাড়ি ঘোড়া ব্যবস্থায় অ্যারেঞ্জমেন্ট হয় না, বা অনেক ঝামেলার সৃষ্টি দেখা যায়। বা তুমি যেই গাড়িটার অর্ডার করেছো সেই গাড়ি আসে না, অন্য গাড়ি এসে যায়, হয়তো টাকা পয়সার কম বেশি হয়। সব বিবাহের ক্ষেত্রে হয় না, বাট অনেক সময় দেখা যায় এগুলো প্রবলেম। তো এখানে সেটাই, এখানে বাতাসের সঙ্গে কথা বলা হয়েছিল যে বাতাস বরযাত্রীকে নিয়ে যাবে কোথায়? বিবাহের স্থলে, বা বিবাহের যেখানে মেয়ের ওখানে নিয়ে যাবে। কিন্তু যখন নিয়ে যাওয়ার কথা আসলো, তখন দেখা গেলো তাকে আর খুঁজেই পাওয়া যায় না। তখন বরযাত্রী তো আর যেতে পারলো না, সেটা এখানে বলেছে। সকালে অবাক দেখিলাম, আমারও নিমন্ত্রণ ছিল, আমিও গেলাম। দেখি বরপক্ষের বড় বিপদ, বাতাস বাহকের বায়না লইয়াছিল। বাহকের বায়না কে নিয়েছিল? বাতাস। তখন হুম করিয়া অনেক মর্দানি করিয়াছিলেন, কিন্তু কাজের সময় কোথায় লুকাইলেন কেউ খুঁজিয়া পায় না। দেখিলাম বরযাত্র সকলে অবাক হইয়া স্থিরভাবে দাঁড়াইয়া আছেন। মল্লিকা দিকের কুল যায় দেখিয়া আমি বাহকের কার্য স্বীকার করিলাম। বরযাত্র সকলকে তুলিয়া লইয়া মল্লিকাপুরে গেলাম। তো দেখো অনেক সময় এরকম ঝামেলা হয়। এখন বরযাত্রী যাইবে, বাট গাড়ির ঝামেলা দেখা দিল। এখন বিয়ের সময় যদি বিয়ে না হয়, নর্মালি আমাদের সমাজের মধ্যে একটা জিনিস অ্যাটিটিউড ধরে নেওয়া হয়েছে, মেয়ের বিয়ের দিন যদি বিয়ে না হয়, তাকে আমাদের সমাজের লোকেরা অনেক খারাপ কথা বলে, বা তার প্রতি একটা খারাপ চিন্তা ধারণা বা থিঙ্কিং রেখে দেওয়া হয়েছে সমাজের লোকেরা। হয়তো অনেক সময় অনেক লোক তাকে গালাগালিও করে, বা যার তোমার বিবাহ লগ্নে বিয়ে হয় না, ঠিক আছে, তাকে আমরা অপশগুন বলি, বা অনেক আছে আমাদের সমাজে অনেক প্রচলিত কথা আছে, যেখানে মেয়ের বদনামি হবে বলছে, লেখক বলছে। এটা একটা অ্যাকচুয়ালি সত্যি কথা। এখনও আমাদের সমাজে তোমার 150 বছর, তোমার বলতে গেলে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর 75 ইয়ার্স হয়ে গেল, তথাপি এই জিনিসটা এখনও বদলায়নি, এখনও এইভাবেই চলে আসছে। আর জানি না আরও কত বছর ধরে এটা চলবে, যে বিবাহ লগ্নে বিবাহ যদি না হয় তাহলে মানহানি হবে, হ্যানহানি হবে, ত্যানহানি হবে। জানি না কেন, বাট হয়, মানুষে মানে, অনেক সমাজের লোকের অনেক কুকথা বলে, খারাপ কথা বলে। বাট অ্যাকচুয়ালি এর জন্য তো মেয়েকে দায় দেওয়া তো ঠিক না। এখানে মেয়ের কি দোষ আছে? আমার কথা হলো এটা। বাট এই জিনিসটা হয়, আচ্ছা ওগুলো আমি কথা বলতে চাই না। তো এখানে বলছে যে মেয়ের কুল যাবে, ঠিক আছে,
মল্লিকা দিকে মানে মল্লিকা ফুলের বাবার কুল যাবে, তার জন্য সেই কথা ভেবে লেখক কী করলো, তারপরে নিজেই হেল্প করলো। তোমার বরযাত্রীকে তিনি তুলে নিয়ে গিয়ে কোথায় গেল, মল্লিকাপুরে গেল। তো অনেক সময় দেখা যায় এরকম বরযাত্রী যাওয়ার সময় অনেক ঝামেলা হয়, তো কিছু কিছু লোক আছে সেখানে কী করে অংশীদার গ্রহণ করে, বা এর জন্য তো বলা হয় না বড় বয়স্ক লোকদেরকে নিয়ে যাওয়া হয় আমাদের বরযাত্রীর সময়, কেন, যাতে কোনো সমস্যা যদি হয় বরযাত্রী যাওয়ার সময় সেই প্রবলেমগুলোকে, বা বিবাহের সময় যদি কোনো প্রবলেম হয় সেই প্রবলেমগুলোকে তারা মিটিয়ে ভালো মতন বিবাহের কাজটা সম্পূর্ণ করতে পারে। তো লেখকও এখানে সেটাই করলো। দেখলো যখন তোমার বাতাস তার বাহকের কাম করলো না, তখন তিনি দেখলো যেহেতু মল্লিকা দিকের কুল যাবে, সেই কথা ভেবে তিনি কী করলেন, বরযাত্রী সহ সবাইকে নিয়ে মল্লিকাপুরে গেলেন। ঠিক আছে, সেখানে দেখিলেন কন্যাকুল সকল ভগিনী আহ্লাদে ঘোমটা খুলিয়া মুখ ফুটাইয়া পরিমল ছুটাইয়া সুখের হাসি হাসিতেছে। তো এখন যখন মল্লিকাপুরে সকলে গেল, যাওয়ার পরে কি হয় সেটা সবাই জানো। হ্যাঁ, গেটের সময় তো আমাদের নিয়ম এখন আছে গেট ধরা, আর যখনই তোমরা ওইখানে যাবে নিশ্চয়ই কন্যা পক্ষের থেকেও তো অনেক লোক ওখানে আসে, কন্যা যাত্রীরাও তো থাকে। তো কন্যা যাত্রীরা যারা থাকে বিবাহের মধ্যে উপস্থিত, তাদের একটা বিবাহের পরিবেশই আলাদা। স্পেশালি যদি আমাদের বাঙালিদের কথা বলি, আমাদের বাঙালিদের বিয়ে তো হয় একদিন, বাট 2 সপ্তাহ ধরে বিবাহের পরিবেশটা জাঁকজমক থাকে। আর বিবাহের দিন তো অনেক লোককে নিমন্ত্রণ করা হয়, সেখানে চারিদিকে হই হাল্লা, হাসি খুশি কথা, অনেক সুন্দরী রমণী ছেলে মেলে সবাই বিয়ের মধ্যে আসে। তো এখানে সেই কথাটা বলছি, যখন বরযাত্রীরা ওখানে পৌঁছালো মল্লিকাপুরে, তখন সেখানে গিয়ে দেখলেন তারা যে কন্যাকুল মেয়েদের যাত্রী সকল ভগিনী বা মেয়েদের ভাই বোন যত আছে বোন, ঠিক আছে, আহ্লাদে ঘোমটা খুলিয়া তারা সেজে গুজে একেবারে ঘোমটা খুলিয়া মুখ ফুটাইয়া পরিমল ছুটাইয়া, মানে পারফিউম লাগিয়ে চালিয়ে রেখেছে, বা তোমার পারফিউমের কথা বলা হয় না অ্যাকচুয়ালি, তোমার যেটা সুগন্ধি হয় সব কিছু লাগিয়ে তারা সেখানের মানে পরিবেশটাকে হাসি মুখ করে রেখেছে। সেখানে সবাই হাসাহাসি করছে, ফুর্তি করছে, আনন্দ করছে, সেটা বলছে এখানে। ঠিক আছে, দেখিলাম পাতায় পাতায় জোড়াজড়ি, গন্ধের ভাণ্ডারে ছড়াছড়ি পড়িয়া গিয়াছে, রূপের ভরে সকলে ভাঙ্গিয়া পড়িতেছে। ঠিক আছে, লেখক বঙ্কিমচন্দ্র যখন তোমার বরযাত্রীদেরকে নিয়ে তোমার মল্লিকাপুরে পৌঁছানোর পরে সেখানে দেখলো কি, তোমার যেটা নর্মালি হয় যখন আমাদের সমাজে যখন বরযাত্রীরা তোমার কন্যা বাড়িতে গিয়ে পৌঁছায়, তখন সেখানে যে পরিস্থিতিটা দেখা যায় বা যে পরিবেশটা দেখা যায়, সেই পরিবেশটার কথা এখানে বলেছে এক্সাম্পলের সঙ্গে। যেমন বলছে, সেখানে দেখিলাম কন্যাকুল সকল ভগিনী আহ্লাদে ঘোমটা খুলিয়া, ঠিক আছে, ঘোমটা খুলে মুখ দেখিয়ে পরিমলে মানে সুগন্ধে ছুটাইয়া মুখের হাসি হাসিতেছে। তো যদি বিয়ের পরিবেশ হয়, তোমরা ভালো মতনই জানো সকলেই কী করে, সেজে গুজে তোমার হাসি খুশি আনন্দ ফুর্তিতে সেই জায়গাটার মধ্যে সময় কাটায়, বা সবাই একসঙ্গে জড়ো হয়। তো সেখানেই সেটাই কথা বলা হয়েছে। দেন তারপর দেখিলাম পাতায় পাতায় জড়াজড়ি, গন্ধের ভাণ্ডারে ছড়াছড়ি পড়িয়া গিয়েছে, রূপের ভরে সকলে ভাঙ্গিয়া পড়িতেছে। স্পেশালি যখন বিয়ের আসরটা যেটা হয়, তোমরা যখন কোনো বিয়ে পার্টিতে যাবে, তখন দেখবে যে কন্ডিশনটা থাকে বা সিচুয়েশনটা থাকে, ওটাকে যদি বর্ণনা করা হয় অ্যাকচুয়ালি, তোমরা সেই জিনিসটাই পরিলক্ষিত করবে। চারিদিকে সাজ পোশাকে পরিবেষ্টিত লোক, বিয়ের মণ্ডপ, ঠিক আছে, সেমন একটা পরিবেশের কথা এখানে বলা হয়েছে। তো তারপরে এখন দেখো, যখন আমাদের সমাজের মধ্যে যেটা হয়, যখন বরপক্ষরা এসে যায়, তখন কন্যাপক্ষরা কি করে, নর্মালি তো গেট ধরে, একটা জিনিস দেখা যায়, লগে জামাইকে বরণ করে, দ্যাট ইজ বরণ ডালা যেটা নিয়ে আসা হয়। তো এখানে বলছে জুথি মালতি বকুল রজনীগন্ধা প্রভৃতি ত্রয়োগণ স্ত্রী আচার করিয়া বরণ করিল। তো বরকে বরণ করার জন্য কে কে আসছিল, জুথি মালতি বকুল রজনীগন্ধা, ঠিক আছে, যেটা হয় নর্মালি বরকে তোমার ডালা সালা নিয়ে, যেটা নর্মালি হয় মাথার মধ্যে লাগানো হয়, কিবা মিষ্টি খাওয়ানো হয়, ঠিক আছে, যেভাবে বরণ করা হয় তো সেভাবে বরণ করেছে। দেখিলাম পুরোহিত উপস্থিত, এবং সেখানে দেখলেন, মানে এখানে লেখক বলছে কিন্তু, যে লেখক দেখলেন কি সেখানে পুরোহিত উপস্থিত, আর পুরোহিতকে দেখো এখানে, তো দেখিলাম পুরোহিত উপস্থিত, নসীবাবুর নবম বর্ষীয়া কন্যা জীবন্ত
কুসুম রূপিণী কুসুমলতা সুচ সুতা লইয়া দাঁড়াইয়া আছে। তো এখানে দেখো তোমার ব্রাহ্মণ বা পুরোহিত হয়েছে কে, তোমার নরসিংহবাবুর যে 9 বছরের কন্যা ছিল, দ্যাট ইজ কুসুমলতা, তাকে। তো সে মানে তোমার হলো সুই সুতা নিয়ে মালা গাঁথছিল, ঠিক আছে। মানে নরসিংহবাবুর বাগান থেকেই, তাদের বাগান থেকে ফুল তুলে সে মালা গাঁথছিল। তো সে এখানে হয়ে গেছে কি পুরোহিত। দেখো কল্পনার কি আর বলবো, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা। তো পুরোহিত মহাশয় দুজনকে এক সুতায় গাঁথিয়া গাঁটছাড়া বাঁধিয়া দিলেন। দেখো যেটা বিয়ের সময় যেটা নর্মালি হয়, গাঁট বাঁধতে লাগে। তোমার বিয়ের সময় দ্যাট ইজ তোমার বর এবং তোমার পাত্রপাত্রীর যেটা আছে গাঁট, ঠিক আছে, যেটা দিয়ে পাক ফেরা হয়, সেটার জন্য গাঁট বাঁধতে লাগে। তো সে গাঁট বাঁধলো, মানে এখানে কি সুতায় মালার মধ্যে যে গাঁটটা বাঁধছে তোমার কুসুমলতা তার মালাটা তৈরি করার জন্য, তো সেই সূত্রকে প্রসঙ্গ করে তিনি যেহেতু কুসুমলতাকে পুরোহিত বানিয়েছে, তো সে বলছে কি যে তোমার কুসুমলতা কী করলো, গাঁট বেঁধে দিল ফুলের ব্যবহারের জন্য, ঠিক আছে। দেন এরপরে বিয়ে হলো। বিয়ে হওয়ার পরে জানোই কি হয়, যেটা নর্মালি হয়। তো এখানে বলছে তো গোলাপলাল গঙ্গোপাধ্যায় এবং মল্লিকা ফুলের বিয়ে হয়ে গেল। তখন বরকে বাসর ঘরে লইয়া গেল। কোথায় নিয়ে গিয়েছে? এরপরে বরকে বাসর ঘরে নিয়ে যাওয়া হয়েছে। এখন বাসর ঘরের পরিবেশ তো জানোই, যদি বরকে বাসর ঘরে নিয়ে যাওয়া হয়, কন্যার যত সখা বা সখী, স্পেশালি বলতে গেলে সখী বলবো, ফ্রেন্ডস, তো বরকে তখন সকল কন্যা পক্ষের যত মহিলা আছে সকলে ঘিরে বসে। তো এখানে সেটাই কন্ডিশন, সেখানে এটাও সেটাই হয়েছে। এখানে কত যে রসময়ী মধুময়ী সুন্দরী সেখানে বরকে ঘিরিয়া বসিল, তাহা কি বলিব। এটা তো হয় যেন নর্মালি জানোই বিবাহের ক্ষেত্রে, যদি তোমার মেয়েদের পক্ষ থেকে অনেক মহিলা থাকে সেই ক্ষেত্রে হয় বেশিরভাগে। তো প্রাচীনা ঠাকুরানী দিদির নাম কি? প্রাচীনা, দ্যাট ইজ টগর। সাদা প্রাণে বাধা রসিকতা করিতে করিতে শুকাইয়া উঠিলেন। দেখো নর্মালি দেখো মানে বঙ্কিমচন্দ্র এরকমভাবে ফুলগুলোর বর্ণনা দিয়েছেন না, যেটা কি হয় দেখো নর্মালি তোমার টগর ফুল যেটা হয়, টগর ফুল সন্ধ্যার পরে কী হয়, শুকাতে শুরু হয়ে যায়, ঠিক আছে। তার মানে এখানে তুমি বলতে পারো যে তোমার ঠাকুরানী দিদি যিনি আছেন, প্রাচীনা ঠাকুরানী দিদি, তিনি কাজ করতে করতে সারাদিনের জানোই তো পরিস্থিতি, দৌড়াদৌড়ি করতে করতে তার হালত খারাপ, তার অবস্থা মানে ওরকমই হয়ে গিয়েছে। তো সাদা প্রাণের রসিকতা করতে করতে শুকাইয়া উঠিলেন, ঠিক আছে। তো সেটাই মানে অল্প যেটা হয় নর্মালি সারাদিন কাম করলে টায়ার্ডনেস ফিল হয় সেটা। দেন রঙ্গনের রাঙা মুখে হাসি ধরে না, ঠিক আছে। তো সব ফুলের মাধ্যমে তিনি বলছেন এইভাবে। তো দেন জুই কন্যের কাছে গিয়া শুইল, রজনীগন্ধাকে বর তারকা রাক্ষসী বলিয়া কত তামাশা করিল। তো বড় তোমার রজনীগন্ধা মানে এখানে কি হয়, বাসর ঘরের অ্যাকচুয়ালি যদি পরিস্থিতিটা তোমরা দেখো, ঠিক আছে, বরের সঙ্গে অনেক ঠাট্টা করা হয়, ইভেন বড়ও কি করে শালীদের সঙ্গে ঠাট্টা করে, সেটা দেখা যায়। তোমার মজাক মস্করা যেটা করা হয়, তো সেই পরিস্থিতিটাকে এখানে বর্ণনা করা হয়েছে, ঠিক আছে। রঙ্গনের রাঙা মুখে হাসি ধরে না, জুই কন্যের কাছে গিয়া শুইল, রজনীগন্ধাকে বর তারকা রাক্ষসী বলিয়া কত তামাশা করিল। তো এখানে তোমাদের ছোটো ছোটো কোয়েশ্চেন আসতে পারে যে রজনীগন্ধাকে বর কী বলেছিল, দ্যাট ইজ তারকা রাক্ষসী বলিয়া কত ঠাট্টা করিল। বকুল একে বালিকা, তাতে যত গুণ তত রূপ নহে। তো দেখো বকুল ফুল তো দেখতে গেলে বলতে গেলে বহুতই ছোট হয়, তার যত গুণ আছে, বকুল ফুলের কিন্তু অনেক গুণ আছে, ঠিক আছে, রূপ নাই বাট অনেক গুণ আছে, ঠিক আছে। তো সেটাই এখানে লেখক বলেছে। তো এক কোণে গিয়া চুপ করিয়া বসিয়া রহিল। তো অনেক সময় কী হয় বাসর ঘরে, দেখো সব মানুষ তো সব রকমের হয় না, কোনো লোক হাসি ঠাট্টা মজা করতে ভালোবাসে, আর কিছু কিছু লোক আসে কি সব কিছু দাঁড়িয়ে চুপচাপ করে দেখে। তো সেটাও এখানে বর্ণনা করেছে। তো বকুল ফুল এখানে সেই রোলটা প্লে করছে, যেখানে ও চুপচাপ দাঁড়িয়ে তোমার সব কিছু দেখছে, ঠিক আছে। আর ঝুমকা ফুল বড় মানুষের গৃহিণীর মতো মোটা মাগি নীল শাড়ি ছড়াইয়া জমকাইয়া বসিল। তো অনেক সময় কি আসে দেখা যায় তোমার যেমন ঝুমকা ফুলের অবস্থাটা যা বলা হয়, ঠিক আছে।
ঝুমকা ফুলের কন্ডিশনের সঙ্গে মানুষের সঙ্গে তুলনা করা হয়েছে। অনেক সময় বিবাহের আসরে দেখা যায় কি অনেক বা স্ত্রী বা বউরা, ঠিক আছে, ওরা বউদের স্পেশালি তোমার বরদের সঙ্গে বহুত ঠাট্টা করে, খুবই ঠাট্টা করে, তাদের মানে কান খিঁচতে খিঁচতে টাং খিঁচতে খিঁচতে লম্বা করে দেয়, ঠিক আছে। তো এখানে সেটারই কথা বলা হয়েছে, ঠিক আছে। তো এমন পরিস্থিতিতে যখন বাসর ঘরের কন্ডিশন, যখন বাসর ঘরের সবাই ব্যস্ত, বরের সঙ্গে কথা বলছে, বরের সঙ্গে ঠাট্টা করছে, ইভেন বড় সবার সঙ্গে ঠাট্টা করছে, মজাক করছে, মস্করা করছে, ঠিক আছে, তখন সেই সময় তোমার কোমল কাকা, উঠো বাড়ি যাই, রাত হয়েছে, ও কি ঢুলে পড়বে যে। কুসুমলতা এই কথা বলিয়া আমার গা ঠেলিতেছে। চমক হইল, দেখিলাম কিছুই নেই। তার মানে তো এখন কোমল কাকা অর্থাৎ আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে তোমার কুসুমলতা ধাক্কা মারছে, বা ধাক্কা মেরে ওনাকে ঠেলছে, পুশ করছে, যে ওঠো কাকা, অনেক রাত হয়েছে, তুমি কি করছো, ঘুমিয়ে ঘুমিয়ে চোখে পড়ে যাবে, ঠিক আছে, হেলান দিয়ে তুমি পড়ে যাবে। তো কুসুমলতা এই কথা বলার সঙ্গে সঙ্গে লেখক দেখে কি যে কুসুমলতা তার গা ঠেলছে, আর তিনি চোখ খুলে দেখলেন কিছুই তো নেই আশেপাশে। এটা কি হলো? তিনি তো ফুলের বিবাহ দেখছিলেন, এখন ফুল কোথায় গেল? কোনো কিছু তো সামনে নেই। তার মানে তিনি স্বপ্ন দেখছিলেন, আই থিঙ্ক সো, স্বপ্ন দেখছিলেন না, তাই তো? ওকে। তারপর দেখি কি সেই পুষ্পবাসর কোথায় মিশিল, মানে কুসুমলতার ডাকার পরে সেখান থেকে সেই ফুলের বিবাহ শেষ, সেই বাসর ঘর যেটার পরিচয় তিনি বর্ণনা দিচ্ছিলেন, সেই বাসর ঘর সেখানে আর নেই। মনে করিলাম সংসার অনিত্যই বটে, এই আছে এই নাই, যে রম্য বাসর কোথায় গেল, সেই হাস্যমুখী শুভ স্মৃতি সুধাময়ী পুষ্প সুন্দরী সকল কোথায় গেল। তো তিনি বলছেন যে ভাই সব কিছু কোথায় গেল, এই তো আমার সামনে ফুলের বিবাহ হচ্ছিল, পুষ্পের বিবাহ হচ্ছিল, তোমার এত সুন্দর সুন্দর পুষ্প আমার সামনে ছিল, এখন থেকে কেউ নাই, কিছুই নেই। তো লেখক মনে করলো সংসারের বোধহয় এটাই নিয়ম, কিছুক্ষণ আগে যেটা ছিল সেটা কিছুক্ষণ পর আর থাকে না। সংসারের নিয়ম না, নিয়ম বলছে দেখো, এক্সাম্পল যদি বলি, আমাদের লাইফে সবসময় চিরকাল সুখী থাকি না, আমরা সবসময় আমরা দুঃখীও থাকি না। কিছুক্ষণ আগে যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতিটা এক্সিস্ট করে না। যেরকম আজকে আমরা জীবন্ত আছি, কালকে আমরা মারা যাব, তাহলে সংসারের নিয়ম যেটা আজকে আছে হয়তো তোমার কাছে কালকে নাও থাকতে পারে। এটাই বলছে যে অল্প আগে যে ঘটনাগুলো ঘটছিল আমার সামনে, ফুলের বিবাহ হচ্ছিল, হয়তো এগুলো সংসারের নিয়মের জন্যই সেগুলো হচ্ছিল, এখন আর নেই। তাই এখানে বলছে অনিত্যই বটে, এই আছে এই নেই, যে রম্য বাসর কোথায় গেল, সেই হাস্যমুখী শুভ্র স্মৃতি সুধাময়ী পুষ্প সুন্দরী সকল কোথায় গেল, যারা এতক্ষণ ধরে তোমার হাসি হই হাল্লোড় করছিল, ঠাট্টা করছিল, তারা যেন কোথায় গেল। যেখানে সব যাইবে সেইখানে স্মৃতির দর্পণ তলে ভূতসাগর গর্ভে। তো এখানে বলছে, যেখানে লেখক জানেন অবশেষে আমাদের সবাইকে কী হতে লাগে, পঞ্চভূতে বিলীন হয়ে যেতে লাগে। তো যেখানে সবাই যাবে সেখানেই আমাদের সকলকেই যেতে লাগবে, এবং যা যা ঘটনা ঘটেছে সেগুলো শুধু একমাত্র কি থাকে, সেটা পাস্ট হয়ে থাকে, সেটা শুধু আমাদের জীবনে একটা স্মৃতি হয়ে থাকে। তো সেখানে এটা বলছে যে অল্প আগে যেগুলো ঘটনা ঘটেছে সব কিছু কী হয়ে যাবে, একদিন বিলীন হয়ে যাবে, ঠিক আছে, ইভেন আমরাও কী হয়ে যাবো, বিলীন হয়ে যাবো, কিন্তু থেকে যাবে শুধু স্মৃতি। তো সেখানে সেটাই বলছে, যেখানে রাজা পর্বত সমুদ্র গ্রহ নক্ষত্রাদি গিয়েছে বা যাইবে সেখানে ধ্বংসপুরে, অর্থাৎ কোথায় ধ্বংসপুর, মানে যেখানে সবাইকে মিলতে হবে পঞ্চভূতে গিয়ে, অবশেষে মৃত্যু যার হয়, মৃত্যুর পরে যে সব কিছু শেষ হয়ে যায়, সেটাই কথা এখানে বলেছে, ঠিক আছে। এই বিবাহের ন্যায় সব শূন্যে মিশাইবে, সব বাতাসে গলিয়া যাইবে, কেবলও থাকিবে কি ভোগ, না ভোগ্য না থাকিলে ভোগ থাকিতে পারে না, তবে কি স্মৃতি। তো লাস্ট ফিনিশিং থাকবে কি, সব কিছুই তো বিলীন হয়ে যাবে কালগর্ভে, থাকবে কি শুধু স্মৃতি। আর আমরা স্মৃতিকেই আগলে রাখি কিন্তু, ঠিক আছে। আমাদের জীবনে আজকে যে আছে হয়তো কালকে নাও থাকতে পারে,
ঠিক আছে, তাই সব কিছু তোমার মানে জীবনে বলতে গেলে মোস্ট অফ দ্য জিনিসই কী হয়, টেম্পোরারি হয়, তারপরে সব কিছু আবার চলে যায়। কিন্তু স্মৃতিগুলো অনেক সময় ধরে আমাদের জীবনে থাকে মেমোরিজ হিসাবে, সেটা এখানে বলছে। দেন এরপরে কুসুম বলিল, ওঠো না, কি করছো? আমি বলিলাম, দূর পাগলি, আমি বিয়ে দিচ্ছিলাম। তো কুসুম ডাকছে এখন লেখককে যে তুমি উঠো না, ওঠো না, তুমি কি করছো ব্যাং? ঠিক আছে, তখন বললো বঙ্কিমচন্দ্র, ধ্যাত তুই কী করলি ব্যাং? আমি ফুলের বিয়ে দিচ্ছিলাম। ঠিক আছে, কুসুম হেসে হেসে মানে বিয়ের কথা শুনে কুসুম ঘেসে ঘেসে আবার হেসে, মানে ধরো কাকার সঙ্গে, কমলা কাকা মানে তোমার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সঙ্গে হেসে হেসে বলছে, হেসে হেসে কাছে দাঁড়াইয়া আদর করিয়া জিজ্ঞাসা করিল, কার বিয়ে কাকা? আমি বললাম, ফুলের বিয়ে। তো কুসুম যখন জিজ্ঞাসা করলো কার বিয়ে, তখন কমলাকান্ত বলছে ফুলের বিয়ে। ফুলের বিয়ে শোনার সঙ্গে সঙ্গে তো তোমার কুসুমলতা অবাক, ও পোড়া কপাল ফুলের। আমি বলি কি, আমি যে এই ফুলের বিয়ে দিয়েছি, তার মানে তো দিয়েছি কই, এই যে মালা গাঁথিয়াছি দেখিলাম, সেই মালায় আমার বর কন্যা রহিয়াছে। ও পোড়া কপাল ফুলের বলছে যে ফুলের বিবাহ। আমি বলি কি, আমি যে এই ফুলের বিয়ে দিয়েছি, মানে কুসুমলতা ওর ফুলের বিয়ে দিয়েছে, তো কই? ঠিক আছে, মানে কুসুমলতা অ্যাকচুয়ালি কী হয়েছে দেখো, এখানে ঘটনাটা হয়েছে কি, এখন আমি লাস্ট ফিনিশিংয়ের দিকে আসি, যেটা তোমার মেন কনক্লুডিং লাইন হয়, যার পিছনে এই চ্যাপ্টারটা লেখা হয়েছে। এই চ্যাপ্টারটা লেখার পিছনে একমাত্র রিজন হলো আমাদের বাঙালি সমাজে, ঠিক আছে, বিয়েকে নিয়ে বা বিয়ের সময় বা বিয়ের সঙ্গে জড়িত যত সমস্যা বা ঝামেলা বা যত আনন্দ ফুর্তি যা হয় ঘটনা হয়, সেগুলো বিষয়ে পাঠকদেরকে জ্ঞান দেওয়া। ঠিক আছে, তো এখানে কমলাকার তো কোনো আফিমও খায়নি, তার মানে তোমার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোনো আফিম খায়নি, ইভেন তিনি কোনো ঘুমের ঝুলেও নাই। তিনি একটা সংলাপ ধরেছেন যে তিনি হয়তো ঘুমিয়ে পড়েছেন আর স্বপ্ন দেখছেন, মানে সংলাপটা এমন যে তিনি নসিবাবুর বাগানে বসে গিয়েছেন আর বাগানে বসেছেন, এবং তার সামনে নসিবাবুর কন্যা 9 বছরের মেয়ে, সে কী করছে, তোমার বাগান থেকে ফুল তুলে তোমার মালা গাচ্ছে। তো এটাকে একটা সংলাপ হিসেবে তিনি ইউজ করেছেন পুরো এই কাহিনিটাকে বর্ণনা করার জন্য। ঠিক আছে, তো এখানে তিনি ঘুমায়ও নি, মানে যেহেতু তোমার কুসুমলতা ডাকছে ওনাকে যে তিনি ঘুমিয়ে পড়েছেন, ফট করে দেখলো, চোখ খুললো, কোনো কিছু নাই সামনে, এগুলো কোনো কিছুই হয়নি অ্যাকচুয়ালি। সত্যি কথা বলতে গেলে এটা লেখকদের অনেক সময় লেখার প্যাটার্ন হয় যে ওরা কিছু কিছু সংলাপের ব্যবহার করে যাতে কাহিনিটাকে একটা রিয়েল সেন্স দেওয়া যায়, যাতে পাঠকরা অল্প ভালোবাসে। তো এইখানে মেন যেটা আমি বলতে চাই থিম, দেখো এই কাহিনীর মধ্যে লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সমাজ মনস্কতার পরিচয় পাওয়া যায়, যেটা খুবই গুরুত্বপূর্ণ। একজন লেখক যে সাধারণত খালি ফুলের মাধ্যমে, এতগুলো যে ফুল আছে আমাদের, যেটা আমরা পুজোতে ব্যবহার করি, কিছু কিছু ফুল ডেকোরেশনের জন্য ব্যবহার করি, সেই ফুলগুলোর মাধ্যমে আমাদের সমাজের একটা ইম্পর্ট্যান্ট টপিককে এত নিখুঁতভাবে বর্ণনা করতে পারে, সেটা বলতে গেলে অসাধারণ আমি বলবো, বা অকল্পনীয় আমি বলতে পারি, এরকমভাবে বর্ণনা কেউ করতে পারে। সংলাপের উপর সংলাপ এবং ফুলের গুণের সঙ্গে কম্পেয়ার করে মানুষের গুণকে বর্ণনা করা মাইন্ড ব্লোয়িং বলবো এটা। কেন দেখো, এখানে তিনি ফুলের বিবাহের মাধ্যমে, মল্লিকা ফুলের বিবাহের মাধ্যমে আমাদের সমাজের একটা, বলা হয় না, হাস্যকৌতুকভাবে কিন্তু একটা কটাক্ষ করেছে আমাদের সমাজের একটা জিনিসের উপরে। তোমরা দেখবে ভালো মতন যে যেখানে নর্মালি সমাজের মধ্যে কি হয়, যার ঘরে মেয়েরা থাকে, সেই মেয়েদের নর্মালি এটা হয় ভাই, আমি এখন বলবো সব ক্ষেত্রে না, 100% না, বাট বেশিরভাগ ক্ষেত্রে এটা হয় যে যেই ঘরে মেয়ের সন্তানের জন্ম হয় সে ঘরে বাবা মাদের একটা টেনশন থাকে যে মেয়েদেরকে ইন ফিউচার বিয়ে দিতে হবে। তো এখানে যখন কাহিনিটা লিখেছে, যে সময়ের কাহিনিটা লিখেছে, সেই সময়টা কিন্তু এখনের না, ঠিক আছে, আমাদের দেশ স্বাধীন হওয়ার আগে বলতে পারো তুমি।
ঠিক আছে। অ্যাকচুয়ালি যেটা ইয়ার আছে তোমার, তো যখন লিখেছে তখন তো আমাদের দেশে স্বাধীনও হয়নি, তখনের কন্ডিশন। তো এখনই বর্তমানে এরকম সিচুয়েশন দেখা যায় যে সমাজে মেয়ে জন্ম নিলে বাবা মাদের জন্য খুবই ঝামেলা হয় বা প্রবলেম হয় তাদের মেয়েদের বিয়ে দেওয়ার জন্য, কন্যা সন্তানদের বিয়ে দেওয়ার জন্য। তো আগের কথা ভাবো, যেটা তোমার 1900 শতকের কথা ভাবো, তার মধ্যে একজন কন্যা না, যদি কোনো বাবা মার অনেকগুলো কন্যাসূত্র আছে, কন্যাপুত্রী আছে, তাদের মাথার মধ্যে কত বড় বোঝা থাকতে পারে, সেই বিষয় এখানে বুঝিয়েছে। বা তাদের যে প্রবলেমটা যাতে তারা ফেস করে, অনেকগুলো কন্যা থাকার সত্ত্বে, মানে কারণে, আমি বর্তমানে কথা বলছি না, আমার কথাগুলোকে নেগেটিভ নেবে না, আমি জাস্ট তোমাদেরকে বলছি যে যেখানে একজন কন্যাকে বিয়ে দিতেই একজন বাবার অনেক কষ্ট হয়, ফাইন্যান্সিয়ালি বলতে গেলে সব কিছু জানিয়ে দাও। আমাদের সমাজে তো চিরকালই দহেজের কথা আছে, ইভেন এখনও এক্সিস্ট হয় এবং অনেক জায়গায় চলছে, ওপেন চলছে, বাট সমাজের লোকে দেখার পরে ওটাকে তোমার ইগনোর করে। তো একজন বাবা, বা এখানে তো বাবার কথাই বলছে না, মল্লিকা ফুলের বাবার কথাই বলছে, তো তার যে সমস্যা বা তার ঝামেলাটা যে কী, সেখানে সেটার কথা বলেছে। দেখো, যেমন মেয়ের বিয়ের বয়স হয়ে গিয়েছে, মেয়ের জন্য পাত্র দেখছে, ঠিক আছে, পাত্রের কথা হচ্ছে, বিয়ে না হলেও সমাজের লোকেরা কমেন্ট মারে। আমাদের সমাজ তো বর্তমান সমাজের কথাই বলছি আমি, এমন, ঠিক আছে, যে একটু মেয়ের যদি একটু বেশি বয়স হয়ে যায় তো অনেক কমেন্ট আসে। সমাজ কি বলবো ভাই, নিজেদের রিলেটিভসরাই আজকাল কমেন্ট করে, ঠিক আছে, বয়স বেশি হয়ে গেলে বিয়ে কেন হয়নি, হ্যান কেন হয়নি, ত্যান কেন হয়নি, এগুলো নিয়ে। আর সেখানে তোমার 1900 শতকের কথা যদি বলা হয়, তো সেই সময় ভাবো যদি একটা মহিলার যদি বা মেয়ের যদি বিয়ে না হয়, তো তার বাবা মার উপরে কত কমেন্ট উঠতে পারে। ইভেন তখন তো দহেজের প্রথাও আসলে, এখনও অনেক জায়গায় নিচ্ছে দহেজ, যদিও প্রথাটা নাই তথাপি নিচ্ছে। তো এমন সিচুয়েশনে একজন বাবার কন্ডিশনটা কি হতে পারে, সেই কন্ডিশনটা এখানে তিনি বর্ণনা করেছেন অতি সহজ সরলভাবে, কিন্তু একটা গভীর বিষয় এটা। আজকে লেখক লেখার পরে 150 বছর ক্রস হয়ে গেল বলতে গেলে, ঠিক আছে, 19 শতকের যদি কথা বলি তাহলে কাছাকাছি, তথাপি এগুলো জিনিস চলছে। এটা একটা সাধারণ ব্যাপার তো না। দেন এরপরে দেখো, বিয়ের ঘরে যখনই বিয়ের ঘরের কথা বলা হয়, অনেক ঝগড়া ঝামেলা অশান্তি হয়, অনেক বাধা পড়ে। সেখানে বাধার হিসাবে দেখিয়েছে যে অনেক তোমার পাত্রের সম্পর্ক আসছিল মল্লিকা ফুলের জন্য, কখনো পাত্ররা রিজেক্ট করে দেয় মল্লিকা ফুলকে বিয়ে করার জন্য। আবার অনেক সময় কি হয়, ছেলের গুণ মেলে না, মেয়েদের ঘর থেকে যে জিনিসটা চায় সেই জিনিসটা মেলে না, তার জন্য সম্পর্ক পাকা হয় না। দেন ভ্রমর আসার পরে তোমার কীভাবে ঘটকালি নেয়, কীভাবে সম্পর্ক পাকা করে, ঠিক আছে। তারপরে দেখো বরযাত্রীদের মধ্যে যে সমস্যা থাকতে পারে, ঝামেলা থাকতে পারে, যেরকম তোমার কোনো একটা প্রোগ্রাম ফিক্স করা হয়েছে, একজনকে হায়ার করা হয়েছে বাট সময় মতো আসলো না, ঠিক আছে। তো সম্পূর্ণ কিছু তিনি কিন্তু তার এই লেখকের মানে তোমার এই চ্যাপ্টারটার মাধ্যমে তিনি প্রকাশ করেছেন কিন্তু, ঠিক আছে। তো বাবার সমস্যার থেকে নিয়ে মেয়েকে বিয়ে দেওয়ার সমস্যা, দেন তোমার ঘটক যদি তোমার বিয়ের কথা ফিক্স করে তাকে পয়সা দেওয়ার খরচা, দেন বিয়ের সময় বরযাত্রীর মধ্যে কী ঝামেলা হতে পারে, দেন মেয়েদের তরফ থেকে যখন সব কিছু অ্যারেঞ্জমেন্ট করা হয় মেয়েদের কীভাবে বদনামি হওয়ার কথা আসতে পারে, ঠিক আছে, এভরিথিং, সব কিছু বিষয় তিনি নিখুঁতভাবে বর্ণনা করেছেন। তো তবু ফুলের মাধ্যমে সমাজের একটা বড় টপিককে তিনি জাস্ট ফুলের বিবাহের মাধ্যমে এত সুন্দরভাবে প্রকাশ করেছেন, তার জন্য তিনি তারিফের যোগ্য। আমি কি ভাই, সবাই তারিফ করবে যারা পড়বে। তো এতটুকুই ছিল আজকের জন্য এই চ্যাপ্টারটা। তোমাদের যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই আমাদেরকে জানাবে, ঠিক আছে। অ্যান্ড কিছু হিন্ট দিয়ে দিই তোমাদেরকে, আমি যেরকম বিবাহ কত তারিখে তোমার ফিক্স হয়েছিল, ঠিক আছে। দেন তোমার লেখক কার বাগানে বসে এসব কথা ভাবছিলেন, নসিবাবুর কন্যার নাম কি,
ঠিক আছে। তারপরে বিবাহের লগ্ন কখন ছিল, দেন বরকে কে তোমার সে করেছিল, মানে হ্যাঁ বরকে ছিল, পাত্রী কে ছিল, ঠিক আছে। দেন তোমার বরকে কারা বরণ করেছিল, ঠিক আছে। এগুলো কথা বা কোয়েশ্চেনগুলো তোমরা ভালো মতন দেখে নেবে বা চ্যাপ্টারটাও দেখে নেবে, তাহলে তোমাদের কোয়েশ্চেন যে কোনো কোয়েশ্চেন আসলে তোমরা আরামসে লিখতে পারবে, ঠিক আছে। তো আজকের জন্য আমি এখানেই শেষ করছি। আই হোপ আজকে অনেক দিন পরে গলাটা একটু ভালো হয়েছে আমার, তার জন্য আমি ট্রাই করলাম একটা চ্যাপ্টার কমপ্লিট করার জন্য, যারা আগেও যাতে ভালো থাকে, যাতে তোমাদের জন্য আরও ভিডিও আমি বানানোর চেষ্টা করব। তো গাইস কিপ ওয়াচিং, দেখতে থাকো ভিডিও, যদি ভালো লাগে নিশ্চয়ই তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, এটাই তোমাদের প্রতি রিকোয়েস্ট। বিকজ হয়তো আমার কাজের শিডিউল, আমার নিজের শারীরিকভাবে প্রবলেম থাকার জন্য আমি তোমাদের জন্য বেশি ভিডিও আপলোড করতে পারছি না, বাট ইমিডিয়েটলি আমার কাজের প্রবলেম শেষ হলে, শারীরিকভাবে ফিজিক্যালিভাবে ঠিক থাকলে আমি তোমাদের জন্য নিশ্চয়ই অনেক ভিডিও আপলোড করব। নট অনলি বেঙ্গলি, অ্যাডভান্স বেঙ্গলি যেটা আছে এইচএস ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, যা হোক ইন ফিউচার আমি আপলোড করব। ইভেন কম্পিটিটিভ এক্সামের জন্য তোমাদেরকে আমি প্রিপারেশনের জন্য ভিডিও বানাবো, এটা আমার থেকে কমিটমেন্ট থাকলো, বাট টাইম লাগবে, যে কোনো জিনিস করতে গেলে দেখো টাইম লাগে। তো আমি চাই তোমরা জাস্ট আমাকে সেই টাইমটাই দাও, যাতে তোমাদের জন্য আমি আরও কাজ করতে পারি। So, thank you. See you in the next video with some new topics.